3 বছর 3 মাস বাদে অবশেষে পার্থ চট্টোপাধ্যায় তিনি তার নিজের নাকতলার বাড়িতে ফিরেছেন। আমাদের সঙ্গে রয়েছেন পার্থদা, কথা বলবো। পার্থদা, 3 বছর 3 মাস বাদে নিজের বাড়িতে। গতকাল দেখছিলাম চোখ থেকে জল বেরোচ্ছিল, হসপিটাল থেকে বেরোনোর সময়ও বাড়িতে ঢোকার সময়। কি অনুভূতি 3 বছর 3 মাস বাদে রাত কাটালে নিজের বাড়িতে? ঘরে ফেরা, নিজের ভাইজির সঙ্গে কথা বলার, সব কুকুরগুলো যা পোষ্য ছিল মরে গেছে, একজন ছিল আরো দুটো আজকে এনেছি, তাদের সঙ্গে কাটানো। রাতে ঘুমাতে পারিনি, নতুন জায়গা মনে হচ্ছিল। কেন? মানে একটা অন্ধকার জায়গা থেকে আলো আসলে যেরকম অনুভূতি হয় আমার, সেই অনুভূতিটা হচ্ছে। জেল জীবন 3 বছর 3 মাস বলা যায় ভালো সংশোধনাগারের একটা জীবন আপনি কাটিয়ে এসেছেন। এখন বাড়িতে কি বুঝলেন বলুন তো? জেলের ভিতরটা ঠিক কেমন? পার্থ চট্টোপাধ্যায়ের চোখে সংশোধনাগার ঠিক কেমন একটু যদি বলেন। অনেক লোক আছে যে ফার্স্ট ক্রাইম করেছে, কিন্তু অভাবে, পয়সার অভাবে তার বিনা বিচারে আটকে আছে। এরকম 10 বছর, 8 বছর, 15 বছর তারা আইনি সাহায্য সেরকম ভাবে পায়নি। ফলে ফার্স্ট ক্রাইমটাই তারা করে যখন বেরোয়, তখন অঞ্চলে ফিরে গেলে তারা বলে, আমি তাদের অভিজ্ঞতার কথা বলছি, কেউ মেনে নিতে চায় না, তাই সেকেন্ড ক্রাইম করে ভেতরে চলে আসে। জেলটার যে বর্তমান কর্তৃপক্ষ অত্যন্ত সংবেদনশীল, মানবিক, কিন্তু শৃঙ্খলাকে ভঙ্গ করলে কঠিন শাস্তি দেয়। অরবিন্দের জায়গা দেখেছি, ফাঁসি মঞ্চর পিছনের আমার ঘর ছিল, নেতাজি ইয়ে দেখেছি, শহীদ বেদি দেখেছি, এক অন্য জীবন। মাদার টেরেসার টিম আসতো, আমি শুধু ভাবতাম মাদার এখানে আসছে, ওয়েলফেয়ারে আসতো, সংশোধনাগার। অলকানন্দ রায় আসতো তার বাল্মীকি প্রতিভা করবার জন্য। নাম শুনতাম যাদের বাইরে থেকে, এককালে তাদের কাছ থেকে দেখেছি। গ্যাংস্টারি বলুন, জঙ্গি বলুন, বা বড় গুন্ডা বলুন, তারা বড্ড ভালো মানুষ। পার্থ চট্টোপাধ্যায় বলছে খুব ভালো, মানে জেলে গেলেই সবাই খুব ভালো হয়ে যাবে না? কেন? সংশোধনাগার তো জেল না, তো তা তো বুঝতে পারছি যে সংশোধন হয়েছে। জেলে থাকতে আমি বলতাম না, ওদের নিশ্চয় সংশোধন। একজন 22 বছর, 23 বছর, 24 বছর আছে, তারা তো জেনে গেছে তাদের জীবনটাই এই ধরুন। আর জিগরের যে কি ছেলেটার নাম, সঞ্জয়, দেখা হয়েছে, কথা হয়েছে। সে 7 নম্বরে তাকে রাখা হয়েছিল, আমি 2 নম্বরে ছিলাম। সারাদিন দাঁড়িয়ে থাকতো। আমি ওখান দিয়ে হাঁটতাম, যখন আমার সঙ্গে পুলিশ থাকতে হাঁটতাম, আমাকে পুলিশ বলতো ওইদিকে তাকাবেন না। না না, আমি কেন, কি হয়েছে কি? ওটা সঞ্জয়টা। একদিন দাঁড়িয়ে আছি, বলছে, দাদা আমাকে একটা কম্বল দেওয়ার ব্যবস্থা করে দিন। তার জেলারকে বলতে সঙ্গে সঙ্গে করেও দিল। তারপর দিন সব সময় দাঁড়িয়ে থাকতো, আমাকে একটা বিড়ি দিন। আপনার কাছে বিড়ি চেয়েছেন? বিড়ি দিলাম। ভাই খাই না তো বিড়ি। আমার ভাইকে বলতাম, ওই তোরা তো বিড়ি কিনে দেবে কে? ও যখন যেত আমি বিড়ি বলতাম 3টে করে নিয়ে আসবি। আচ্ছা, কারণ ওইটাই পাওয়া যায়, ভেতরে অনেক দাম। সবাইকে একটা করে বিড়ি দিতাম। মানে সঞ্জয় রায়ের জন্য পার্থ চট্টোপাধ্যায় নিজের ভাইয়ের কাছে বিড়ি চেয়ে পাঠাতেন? না, সঞ্জয় রায়ের জন্য, সবার জন্য। আচ্ছা, যারা বিড়ি খায়। তাহলে সঞ্জয় রায় নিয়মিত ছিলেন। আচ্ছা, কি কথা হলো সঞ্জয়ের সঙ্গে? কথা হয়েছে কোনোদিনও ব্যক্তিগত ভাবে? না, সামনেই আসতে পারি। আচ্ছা, সঞ্জীব ঘোষের সাথে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কি
আর আর ওদের সঙ্গে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের সঙ্গে কথা হয়েছে, কি বোধহয় সাপ্লায়ার সঞ্জীব ঘোষ তো বড় অর্থোপেডিক ডাক্তার, আমার পায়ে এইসব ছিল বলে আমি ঠিক করে দিতে পারি, একটা ইঞ্জেকশন দেবেন, কিন্তু হসপিটাল তাকে দিতে দিল না, বললো উনি তো এখানে ডাক্তার না, উনি এখানে আবাসিক ডাক্তার, বাইরে থেকে দিতে হবে, আমার কথা শোনা যায় না। পার্থদা এতদিন বাদে বাড়িতে ফিরলেন, দলের সঙ্গে আমি দেখছিলাম গতকাল অনেক আপনার যারা অনুগামীরা ছিলেন তারা এসেছেন, স্বাগত জানিয়েছেন, বাড়ির বাইরে অপেক্ষা করেছেন। দলের শীর্ষ নেতৃত্ব, দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে কথা হয়েছে বা কথা বলবেন? আপনি বলছিলেন দলের আপনি অবিচ্ছেদ্য অংশ, সত্যি কথাই, কিন্তু এর মাঝে আর কোনো কথা হয়েছে বা কথা বলার চিন্তা ভাবনা? আমি আমার স্বাস্থ্য নিয়ে এখন ব্যস্ত। আচ্ছা, যদি আমি সুস্থ হতে পারি তাহলে তো নিশ্চয়ই কত করে। আমার সবচেয়ে বড় কমিউনিকেশনের অভাব হয়ে যাচ্ছে, আমার ফোনটা নেই না, এবং আপনাদের কাছে যে পুরনো নাম্বার ছিল সে পুরনো নাম্বারটা তো আমার নেই, তাই তারা ভাবে যে বোধহয় পার্থদা কথা বলছে না, এটা আমার কাছে জিনিসটা নেই। আর সকাল থেকে আপনারা আসেন, আমি একটা নতুন সিম কার্ড করবো সেটাও পাচ্ছি না সুযোগ, আমি করে দিয়ে দেবো আপনাদের শপথ। এই যে চিঠিটা লিখলেন আপনার বিধানসভার মানুষজনদের জন্য, খোলা চিঠি, দুয়ারে বিধায়ক, কেন লিখলেন চিঠিটা? বিধানসভার বাসিন্দাদের কি বলার জন্য চিঠিটা লিখলেন? মূল বক্তব্য কি? চিঠিতেই তো তা লেখা আছে। কেন, মানে কি লিখলেন, কারণ কি? আরে একটা কৈফিয়ত দেবো না যে তুমি 3.5 বছর ধরে কাজ করলে না, তোমার বিরুদ্ধে এত অভিযোগ আছে, তুমি কি সত্যিই তাই? আমি তো খোলাভাবেই বলেছি যে আমি টাকা নিয়ে থাকি তাহলে প্রমাণ নিয়ে আমার সঙ্গে দেখা করবো। এত কনফিডেন্টলি পার্থ চট্টোপাধ্যায় বলছে এই কথা? এত কনফিডেন্ট নেই, জোড়া কনফিডেন্ট। বিধানসভা কেন্দ্রের যারা চাকরি পেয়েছে তাদের কাছে তো আমি দায়বদ্ধ, তো তারা নিয়ে আসুক না। পশ্চিমবঙ্গের কোণে কোণে কে কি কাজ এজেন্ট করেছে সেটা তো আমার দেখার কাজ না। আমার বিধানসভা কেন্দ্রেও তো প্রচুর চাকরি হয়েছে, নানা ডিপার্টমেন্টে চাকরি হয়েছে। আমি যখন রাষ্ট্রায়ত্ত সংস্থায় ছিলাম সেখানেও তো চাকরি দিয়েছি প্রচুরকে। এমন অনেক লোকও আছে যাদের পরিবার অনেক বড় হয়ে গেছে, আজকে 2-4টে পরিবার আছে, তাদের তো আমি পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস বা ছাত্র পরিষদ করিনি, তাদের বন্ধু হিসেবেই তো করেছি। কত অর্থের বিনিময় নয়, টাকা নিয়ে নয়, অর্থের বিনিময় নয়। এই যে অর্থই অনর্থ, এটা আমি অনেক আগেই বুঝেছিলাম, রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম তো এটা আমি ভালো বুঝি। তাহলে এই 50 কোটি টাকা, সোনার গয়না, এগুলো কার ছিল? এটা তো যারা ধরেছে তারা বের করবে, আপনারা তো এটা বের করার কাজ না। না, অর্পিতা মুখোপাধ্যায় সেই সময় বলেছে এগুলো আমার টাকা না, এগুলো। ঠিক আছে, উনি যা বলেছেন উনি উত্তর দেবেন, আমার এটার উত্তর নেই। আমার বাড়ি থেকে তো কিছু বেরোয়নি। অর্পিতাকে নিয়ে কি বলবেন? কি বলবো, মানে কি বলার আছে, আপনারা তো বলে দিয়েছেন সব, বাকি রেখে আমি ফুল স্টপ দিয়ে দেবো খালি। I will stand solidly behind her. না, আপনি বলছিলেন মহিলাদের প্রতি আপনার শ্রদ্ধা রয়েছে। অর্পিতা আপনার বান্ধবী, আপনি এখনো স্বীকার করছেন সেটা? অস্বীকার করার জায়গায় নেই। স্বীকার করে যাব, কি হলো? অনেকে তো অনেক কথা বললো সেই সময় আপনাদের এই সম্পর্ক নিয়ে। ওটা তো রসালো না, এটা টিআরপি বাড়বে না। আপনার দলের লোকেরাও অনেকে অনেক কথা বলেছে। দলের লোকরা আগে নিজেদের আয়নায় মুখ দেখুক, কিছু না। অর্পিতার জন্য খারাপ লাগে, কেননা আপনার সঙ্গে যেহেতু সম্পর্ক ছিল, মানে সেটা বন্ধুত্বের সম্পর্কই হোক। এই প্রশ্নের উত্তর তো রাজনৈতিক নেতার দেওয়ার কথা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করবেন, এটা রসালো হয় বটে, কিন্তু এটা নিয়ে আলোচনা করবো না। বিধানসভা নির্বাচন আসছে, আপনি এখনো বেহালা পশ্চিমেরই বিধায়ক, যাবেন হয়তো আপনি শীতকালীন অধিবেশনে, বিধানসভাতেও হয়তো যাবেন, সেখানে যাবেন, মুখ্যমন্ত্রীও সেখানে থাকবে। অনেকেই বলছে কোথায় বসবে পার্থ চট্টোপাধ্যায়, আপনি বলছেন যে সেটা তো কোনো বড় ফ্যাক্টরি নয়। আমি তো তো আমাকে তো বসতেই দেয়নি বিধানসভা বিরোধী দল নেতা হিসেবে, বসার এত জায়গা আছে বুঝতে পারবো না। এটা কি বলতো, মৌমাছি কি এক জায়গায় থাকে, যেহেতু উড়ে যায়, গিয়ে চাকা বাঁধে, একসঙ্গে থাকে। লবি আছে, এই ধরনের লবি আছে, যেমন
দল তো সাসপেন্ড করেছে, হ্যাঁ, এখন পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থান কি, কি চাইছেন পার্থ কিন্তু চট্টোপাধ্যায়? আমি একটা কথা তোমায় বলি, তুমি এত কনফিডেন্ট যখন, কাইন্ডলি গিভ শো মি এ কপি অফ দি লেটার সো দ্যাট আই ক্যান অ্যান্সার। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে করতে পারে, দলের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে তো আর এখন আমি নেই। দলের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে যারা আছে তারা এটাকে স্ট্র্যাটেজি ভাবতে পারে, তারা ভাবো। আমি তো বহুবার বলেছি, শুনেছি দল আপনাকে ছেড়েছে, আমি তো দলে আছি। আমার উত্তর হচ্ছে দল আপনার বক্তব্য হচ্ছে সাসপেন্ড করেছে, আরে ভাই করতে পারে, আমি তো দলে আছি। আপনি দলকে কোনো চিঠি দিয়েছিলেন কেন সাসপেন্ড করা হলো বা কি বৃত্তান্ত? পর্যন্ত এরকম জবাবদিহি করে চিঠি লিখি না, কিন্তু নিঃসন্দেহে জানবার চেষ্টা করবো যে কি কারণে হলো, যদি চিঠি পাই, না পেলেও বলবো সংবাদ মাধ্যম সূত্রে আমি পেয়েছি। যেদিন গ্রেপ্তার হয়েছিলেন আমরা প্রত্যেকেই শুনেছিলাম পার্থ চট্টোপাধ্যায় নাকি ওখানে একজনের নাম্বার দিয়েছিলেন, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং তার নাম্বার, এবং আপনি নাকি ফোনও করেছিলেন, উনি আপনার ফোন রিসিভ করেন। এটা সত্যি? এটা আমাদের শোনা কথা, আমি আপনার কাছে যারা এখানে সাংবাদিক আছে কেউই এখানে উপরে ছিল না। একটা ফোন এসেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনটা ছিল দিদি বলে, আমার ফোনটা কেড়ে নিয়ে ইডি যে আইও সে এখানটায় বসে এটাকে ফরম্যাট খুলে দেখে কার ফোন। তারপরেও আমি দিদিমণিকে ফোন করেছিলাম আমার নেত্রীকে, উনি ধরেননি। তখন ওকেই আমার যখন কেউ সই করতে চাইল না, তখন ওরাই নিজেরা, এটা আমার হাতের লেখা নেই, আপনারা লেখান না, যে বলুন সিজার লিস্ট দেখুন, আমার কাছে তো আছে। তাদের তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আমার হাতে লেখা নাম। কেন লিখতে যাবো? আমার ভাই আছে, এ আছে, কেন লিখতে যাবো? আপনার গার্জেনকে যদি জিজ্ঞেস করেছে তাহলে আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার গার্জেন। আরে মুখ্যমন্ত্রী তো আমার গার্জেন হবে, আবার আমি মন্ত্রী হিসেবে কাকে গার্জেন পাবো? এটাকে তামাশা করে আমাকে, আমি একটা জিনিস বুঝেছি, আমি এত আপনাদের সঙ্গে সহযোগিতা করি, কিন্তু যখন আমি বিপদে পড়বো কেউ আমাকে সাহায্য করবে না। কারণ তখন বলবে আমার উপরতলা বলেছে এই খবর করো, এই করো, তাই করো, কিন্তু সত্য প্রকাশে কেউ উদ্যোগী হবে না। সংশোধনাগারে যখন ছিলেন আপনাকে নিয়ে বিভিন্ন চর্চা, আপনার দলের লোকেরা, বিরোধীরা, সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে, সেগুলো দেখতেন? খারাপ লাগতো সেই সময়? আমি তো 3 বছর সংবাদপত্র পড়ি, 3 বছর সংবাদপত্র পড়িনি, টিভি দেখিনি, সুতরাং ভালো বুঝিনি, তাহলে রিয়াকশন হতো হয়তো, সেই রিয়াকশন তো আমার হয়নি। যা করেছে আমি তো বললাম গীতার কথা একটু আগে আপনাদের সামনে পরিচালনা, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। আগামী পরিকল্পনা? শেষ প্রশ্ন। পরিকল্পনা নিজেকে সুস্থ করা, বেহালা পশ্চিমবঙ্গের মানুষদের কাছে গিয়ে বলা। দল টিকিট দিলে দাঁড়াবে না কি জায়গা থেকে? আমার কাজ এখন প্রথমত অনেক দিন, লেট দ্যাট বি বিচ, আই নো হাউ টু ক্রস ইট। সেতু দেখলে কি করে আমি সেতু পারাপার করবো? বিধানসভার মানুষজনদের সঙ্গে গিয়ে কথা বলবেন? বিধানসভার অর্ধেক মানুষ কেন, 80% মানুষই আমার সঙ্গে যোগাযোগ আছে। একদমই তাই। আমরা কথা বলছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। নিজেকে সুস্থ রেখে নিজের কাজে ফেরা প্রাথমিকভাবে এখন এটাই তার প্রধান কাজ। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।